জামাত এবং ইসলামী দলগুলা মিলে এবার নাকি হিন্দুদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে, এমন একটি প্রপাগান্ডা শুরু হচ্ছে ইসলামী দলগুলার বিরুদ্ধে। এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ বিএনপি যতবারই নির্বাচন করেছে, যতবারই সরকার গঠন করেছে, প্রত্যেকটি নির্বাচনে হিন্দু ধর্মের 15 থেকে 20 জন এমপি ছিল। তাই এবার হিন্দুরা যখন ইসলামী দলগুলার স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, এখন ইসলামী দলগুলার বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য বলা হচ্ছে যে হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবে। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো এটা যে হিন্দুরা কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। তাদের যদি 5% ভোটার থাকে তাহলে তারা পিয়ার পদ্ধতিতে 15টি আসন পাবে। আর এর আগে বাংলাদেশে সবসময় তারা 15 থেকে 20 জন এমপি এবং কিছু কিছু দল থেকে তারা কখনো কখনো মন্ত্রীও ছিলেন। তো এবার যদি সেই 5%-এ 15 জন এমপি হন হিন্দু ধর্ম থেকে, এতে আমাদের আপত্তি হবে কেন? বা ইসলামী দলগুলার সাথে মিশার কারণে এখন প্রপাগান্ডা শুরু হচ্ছে যে হিন্দুদেরকে আওয়ামী লীগ ভোট দিবে। আওয়ামী লীগ তো প্রার্থী হতে পারবে না, হিন্দুদেরকে ভোট দিয়ে এমপি বানিয়ে হিন্দুরাই প্রধানমন্ত্রী হবে, হিন্দুরাই দেশ চালাবে, ভারত আবার বাংলাদেশ দখল করে নিবে। এই প্রপাগান্ডাগুলা কোত্থেকে আসছে বা কারা করছে এটা বোঝার জন্য আমাদেরকে সায়েন্স পড়তে হবে না, আমাদের একজন একেবারে ক্ষেত মজুর, দিন মজুর আর ঠেলাগাড়ি চালক, রিক্সা চালক ভাই বোনকে জিজ্ঞাসা করলেও তা বলে দিতে পারবে। এটা হলো আলেম উলামা ইসলামী শক্তির বিরুদ্ধে একটি প্রপাগান্ডা। আলেম উলামা ইসলামী শক্তি যখন এক হয়ে যাচ্ছে, তখন অনেকেরই রাজনীতিতে চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, রাজনীতিতে ব্যবসা করার সময় শেষ হয়ে যাচ্ছে। কেন পিয়ার পদ্ধতিতে ধান্দাবাজি আর টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না, তার কিছু উদাহরণ, তার কিছু বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তখন হবে মার্কার উপরে নির্বাচন। আপনি কোন মার্কাটা পছন্দ করেন এবারের রাষ্ট্রীয় ক্ষমতা যেতে? আমাদের দেশে পূর্বে ছিলেন 91-এর আগে ছিলেন প্রেসিডেন্ট পদ্ধতি, যেখানে সরাসরি আপনারা মার্কাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। তাই এখন হবে এই পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন। আপনি মার্কাকে ভোট দিবেন, দাঁড়িপাল্লা, ধানের শীষ সহ আরো যত মার্কা আছে সবগুলা হাত পাকা মার্কা থাকবে, সব মার্কা থাকবে। আপনার পছন্দের মার্কাকে আপনি ভোট দিবেন। সেই পছন্দের মার্কাকে ভোট দিলে ওই দলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সংসদে যাবে। কোনো দল যদি 3টি সিট পায় তাহলে তার দলের চেয়ারম্যান, মহাসচিব সহ তারা সিলেক্ট করবে কোন 3 জন তারা সংসদে যাবে, আর বাকিরা তাদের দল পরিচালনা করবে। জামাত আমির এর মধ্যে ঘোষণা দিয়েছেন যারা সরকারে যাবেন, যদি জামাত সরকারে প্রধানমন্ত্রী হয় তাহলে জামাত আমির আর জামাতের আমির থাকবেন না। তার মানে হলো জামাত থেকে যেই হবেন সরকার প্রধান, তিনি আর জামাতের আমির এট এ টাইম থাকতে পারবেন না। এর সাথে ঐক্যমত পোষণ করেছেন বাংলাদেশের সবকটাই ইসলামিক দল। তারাও মনে করছেন যে দলীয় প্রধান আর রাষ্ট্রের প্রধান এক ব্যক্তি না হওয়া উচিত। কারণ রাষ্ট্রের প্রধান যিনি হন তার কাছে রাষ্ট্রের 20 কোটি মানুষ সমান, এক পরিবারের, তার কাছে সকলেই হবে পরিবারের সদস্য। তাই তিনি যদি একটি দলের প্রধান থাকেন তাহলে আবার রাষ্ট্রেরও প্রধান থাকেন, তাহলে উনি প্রাধান্য দিবেন ওনার দলটাকে, রাষ্ট্রকে তখন তিনি প্রাধান্য দিতে পারবেন না এবং দেন নাই। ইতিহাস সাক্ষী 54 বছরে এই দলীয় প্রাধান্যের কারণে আমরা লুটেরাদের কাছেই বারবার ক্ষমতা দিয়েছি। তারা লুটতরাজ করেও তারাই দেশের শীর্ষস্থানে বসে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, আমরা শুধু গ্রান পেয়েছি, কাঁঠাল খাওয়ার সুযোগ পাই নাই। এবার যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এলাকাতে ওই প্রার্থীদের টাকা বিলি করা আর প্রার্থীদের পিছনে 10টা হুন্ডা 20টা গুন্ডার সিস্টেম থাকবে না।
আপনি যদি নির্বাচনী কোনো একটা ক্যাম্প বা কোনো একটা জায়গায় কয়েকটা বাক্স ছিনিয়ে নেন, এতে রেজাল্টের কোনো অসুবিধা হবে না। সারা বাংলাদেশ মিলে যখন একটি কেন্দ্র প্রত্যেক জেলাতেও যদি হয়, 64টা কেন্দ্রে যদি ঝামেলা হয়, ওই 64 কেন্দ্রের ঝামেলার কারণে বাংলাদেশের সরকার গঠনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে 64টা কেন্দ্রে আবার উপনির্বাচন দিবে দেশের প্রশাসন পূর্ণভাবে পূর্ণ মাত্রায় সেখানে প্রয়োগ করে। কিন্তু সেই কারণে কোনো এমপির জায়গায় আরেকজন এমপি হয়ে যাওয়ার সুযোগ থাকবে না, কারণ ভোট গণনা হবে কেন্দ্রীয়ভাবে, সারা বাংলাদেশের ভোট একসাথে হবে। এখান থেকে কে কত পার্সেন্ট ভোট পেয়েছেন, এখন বিএনপি 30% পেয়েছে, তাই 30%-এর জায়গায় ওনারা 90টা আসন পেয়ে যাবেন। জামাত 20% পেয়েছেন, 20%-এর জায়গায় তারা 60টি সংসদীয় আসন পেয়ে যাবেন। এবার যদি এনসিপি 10% পা 10%-এর জন্য এনসিপি সংসদে 30টি আসন পেয়ে যাবে। হাত পাকা যদি চরমোনাইর পীর 10% পেয়ে যা, তিনিও 10%-এর জন্য 30টি আসন পেয়ে যাবেন। এই কারণে এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল মনে করা যাদেরকে আমরা মনে করেছি 54 বছর যাবৎ, সেই আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই, বিএনপির জন্য মাঠটা একেবারেই রেডি বলে মনে করছেন তারা। যদি আগের পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা যে কোনোভাবে ঠেলে ঠুলে তারা 151 পারি দিয়ে ফেলবেন এবং তারা এককভাবে সরকার গঠন করবেন। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জানা যাবে যে এই পদ্ধতিতে কত পার্সেন্ট ভোট বিএনপি পেয়েছেন, কত পার্সেন্ট ভোট জামাত পেয়েছেন, কত পার্সেন্ট ভোট এনসিপি পেয়েছেন, কত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলন পেয়েছেন, কত পার্সেন্ট ভোট খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরো যে রাজনৈতিক দলগুলা আছে, আমরা সেই দলগুলার কথা জেনে ফেলব। গণ অধিকারের নুরুল হক নূর কিন্তু বিএনপি থেকে মার খেয়ে এখন জামাত আর চরমুনার মাঝখানে সেদিন আমরা জনসভায় বসতে দেখেছি। জামাতের সেক্রেটারি জেনারেল হাতটা বুলিয়ে দিয়েছেন এভাবে নুরুল হক নূরের মাথায়, কারণ নুরুল হক নূর ভুল বুঝে সে ফিরত এসেছে ইসলামের পথে। সে বিএনপিতে গিয়েছিল 2টি আসন দাবি করে, একটি তার জন্য, আরেকটি তার সেক্রেটারি রাশেদ খানের জন্য, একটি ঝিনাইদহতে, আরেকটি পটুয়াখালীতে। কিন্তু সেই 2টি আসন বিএনপির ওখানের লোকাল নেতারা মেনে নেন নাই। যখন বিপি নুরুল হক নূরকে আক্রমণ করা হলো তার নির্বাচনী এলাকায় ঈদের সময়ে, তারপরে এসে সে বিএনপির বিরুদ্ধে এখন ইসলামী জোটগুলার সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা স্টেজের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলামপুরো আর এভাবে মাথার চুলগুলা নেড়ে দিচ্ছে, নেড়ে মাথাটা ধাক্কা দিয়ে চরমুনার পীর সাহেবের দিকে দিয়ে বলছেন একটা ফু দিয়ে দেন। চরমুনার পীর সাহেব আবার নুরুল হক নূরের মাথায় একটা ফু দিয়েছেন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এটা একটা ভালোবাসা, স্নেহ, কারণ তাদের তুলনায় নুরুল হক নূর অনেকটা বয়সে কম, তাদের ছোট ভাইয়ের সমান। তাই ছোট ভাইকে একটু ভালোবাসা বা একটা ফু দেওয়া, এত বড় লক্ষ লক্ষ মানুষের সামনে, এতগুলা মিডিয়ার সামনে মিডিয়া এটা কভারেজ করেছে, তো সেই কারণে এটা একটা ভালোবাসা দিয়েছে নুরুল হক নূরকে, যে তুমি যে ভুল বুঝেছিলা ইসলামী দলগুলাকে, ইসলামী দলগুলার বিরুদ্ধে নুরুল হক নূর বেশ কিছু কথা বলা শুরু করেছিলেন, আশা করেছিলেন বিএনপি তারা 2জনকে এমপি বানিয়ে দিবে। যখন ঈদের সময় তারা বুঝতে পারলেন যে এখনই এই অবস্থা, নির্বাচনে প্রার্থী হওয়ার পরে তো আমরা এলাকায় ঢুকতেই পারবো না, এখন সেই কারণে সে ভাবছে যে পিআর পদ্ধতিতে যেভাবে জামাত এবং ইসলামী দলগুলা সরকারে আসতে চা, এভাবে আসলে তো নুরুল হক নূরের দল অন্তত 2-3টা সিট পেয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি মানুষের মাঝখান থেকে যদি নুরুল হক নূর 1% ভোট পা, সে 3টা আসন পাবে। 1%-এ তার 3টা এমপি হতে পারবে। এখানে আমরা ফারুক হাসানকে দেখছি খুব ভালো কাজ করছে, রাজশাহীর ছেলে তাদের দলের। এখন দেখা যাবে যে নুরুল হক নূরও এমপি হয়েছে, রাশেদ খানও এমপি হয়েছে,
ফারুক হাসানও এমপি হয়েছেন। এরপরে দেখেন আরেকটা বোনাস এমপি পাবে তারা। বোনাস এমপিটা কি সেটা আরেকটা না আরো দুইটা, সেটা নিয়ে এখন আপনাদেরকে কথা বলছি। আরো দুইটা তারা বোনাস পাবে। একটা হলো উচ্চ কক্ষ হবে বাংলাদেশের সংসদের উপরে, আরেকটি উচ্চ কক্ষ থাকবে যেটাকে আমেরিকার সিনেটের আদালতে তৈরি করা হবে। তাই 3জন থেকে একজন উচ্চ কক্ষের 3-এর সাথে 1 প্লাস হবে, মানে 400 আসনের কারণে 3জনের এমপির বিপরীতে একজন উচ্চ কক্ষের সদস্য যেতে পারবে। তাইলে নুরুল হক নূরের এই 3-এর পরে আরো একজন পাচ্ছে উচ্চ কক্ষে, তাহলে কয়জন হলো? 4জন হলো। এরপরে জানা যাচ্ছে যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করা হচ্ছে। তাই 3জন এমপি মিলে একজন মহিলাদের আসন হয় 300 আর 100। তাই 3জনের পরিবর্তে তারা একটি মহিলা আসনও পাবে। তাহলে একটি উচ্চ কক্ষে একটি মহিলা আসন, 2টি মিলে, আর তাদের জনগণের ভোটে 3টি মিলে 5টি আসন পাচ্ছে বিপি নুরুল হক নূরের দল। এটা আমি একটা উদাহরণ স্বরূপ বলছি প্রিয় ভাই বোনেরা। আমি নুরুল হক নূরের দলও করি না, বা আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। উদাহরণের জন্য একটি ছোট দল দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। এই আনুপাতিক হারে বড় দলগুলাও সেভাবে পাবে। এখন বড় দলগুলা 30টা এমপি পেলেও তাদের আরো কিন্তু 10টা 20টি এমপি বেড়ে যাবে। 30টার পরিবর্তে পাবে 10টা উচ্চ কক্ষে আসন আর 10টা নারী আসন, সব মিলে 50টা হয়ে গেল। প্রত্যেকটা দলের এভাবে হবে। কিন্তু প্রথমত যেই 300 জন হবে তাদের মধ্য থেকে 300 জনের ভিতরে যে সবচাইতে বেশি আসন পাবে, তার মানে তার দল একা হতে পারে, সে আরো 4টা দলকে সাথে নিয়ে 5টা দলকে সাথে নিয়ে হতে পারে, সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। আবার এখানে কিন্তু নতুন সরকারের যে সংলাপ চলছে, সেখানে বিরোধী দল থেকে দিতে হবে আপনাকে সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন যেই মন্ত্রণালয়গুলোর কমিটি হয়, কমিটির একজন চেয়ারম্যান থাকেন, এমপিদেরকে নিয়ে প্রত্যেক মন্ত্রণালয়ের একটা করে কমিটি হয়। এরকম আমাদের 50টা মন্ত্রণালয় বা 50 জন মন্ত্রী থাকলে তাহলে এর এগেনিস্টে 10 জন করে যদি আমরা দেখি যে এক একটা কমিটি হয়, ওই কমিটির সদস্য তো থাকবেই বিরোধী দল, পাশাপাশি ওই কমিটিরও একটা বড় পার্সেন্টেজ চেয়ারম্যান হবেন বিরোধী দল থেকে। তাই আপনারা চিন্তা করেন যে এককভাবে কই মাছ খাওয়ার যে বিষয়টা বাংলাদেশে 54 বছর ছিল, তা সব তুমুলে তছনছ হয়ে যাবে এই নতুন পিআর পদ্ধতিতে, এক পদ্ধতিতে। তাও আবার এই পদ্ধতি দিয়েছে জামাত। আমরা সবাই জানি যে জামাতের এক সময় আধ্যাত্মিক গুরু অধ্যাপক গোলাম আজম দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার, আর ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি লাভবান হয়েছিলেন। তাই এবারের পিআর পদ্ধতিতেও দেখা যাবে যে তারেক রহমানই জীবনের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন। এই পিআর পদ্ধতিতে বিএনপির লস হবে বলে আমি মোটেও মনে করি না, কারণ বিএনপি এককভাবে যদি 150 নাও পা, 120-30 এককভাবে পাবেই। কারণ বিএনপির ইতিহাসে আমরা 150 একসাথে পাওয়ার ইতিহাস আমরা দেখি না। কারণ 91-এ সবচেয়ে বেশি এককভাবে বিএনপি আসন পেয়েছিল 140টি, আর 2001-এ 4 দলীয় জোটে পেয়েছেন 202টি। তাই 4 দলীয় জোটের কারণে আমরা তো বলতে পারি না এককভাবে এগুলা বিএনপির ভোটেই 202 হয়েছে। এখানে 4 দলীয় জোটের জামাত সহ অন্যান্য নেতারাও এমপি হয়েছিলেন। তাই 4 দলীয় জোটের এই যে বাকি 3টা দলের ভোট ধানের শীষে চলে যাওয়ার কারণে ধানের শীষ এবং বাকি 3টা দল মিলে একসাথে হলো 202টি আসন। তো এবারের সংসদে তারেক রহমান সাহেব তার নিজের দল যদি 120 থেকে 140ও পান, তারপরেও তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন। তখন উনার সাথে সমমনা যারা এখন উনার সাথে আছে তাদেরকে নিয়ে উনি সরকার গঠন করবেন।
এবং বিরোধী দল জামাত, চরমোনাই, এনসিপি যা আছে সবগুলা দলকেই আনুপাতিক হারে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সেকশনের বিভিন্ন দায়িত্ব দিতে হবে, কারণ নতুন সংবিধান নতুন সংস্করণের ভিতরে এগুলা উল্লেখ হচ্ছে। আর এগুলা নিয়ে আজকে দীর্ঘদিন যাবৎ এই সংস্কার কমিশনের বৈঠক চলছে। এখন প্রিয় দর্শক, আপনাদের সাথে শেষ করছি সেই কথাটা বলে যে হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবে, এই ভয় আতঙ্ক ঝুজুর ভয় বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে দেখিয়ে লাভ হবে না। কারণ ইমানদার মুসলমানরাও এখন হিন্দু ধর্মের কিছু মানুষকে সংসদে নেওয়ার পক্ষে, কারণ ইসলামী দলগুলার মিটিংয়ে এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কাছ থেকে প্রতিনিধি আনা হচ্ছে এবং তারাও ঐক্যমত হচ্ছে এদেশ চলার জন্য দুর্নীতিমুক্ত এবং অন্য ধর্মের মানুষদের অধিকার সংরক্ষণের জন্য ইসলামী দলগুলা 54 বছরে তাদের কোনো ক্ষয়ক্ষতি করেন নাই, বরঞ্চ ইসলামী দলগুলা তাদের বিপদে তাদের যখনই যে কোনো সমস্যায় পড়ছে সেই সমস্যার সমাধান করে দিচ্ছে। আর অন্যান্য দলগুলা তাদেরকে বিক্রি করে খাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করেছে। তারা এখন বুঝতে পারছে যে আমরা ব্যবহৃত হই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, কিন্তু ইসলামী দলগুলা গত 54 বছরে আমাদের কোনো পৈতৃক ভিটা কেউ দখল করে নাই, আমাদের নারীদেরকে কেউ দর্শন করে নাই, আমাদের পরিবারের দিকে কেউ আর চোখে ইসলামী দলের কেউ তাকান নাই। যেতটুকু হয়েছে বাংলাদেশে যতবারই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হয়েছে, তারা নিজেরা নিজেদের চোখ দিয়ে দেখেছে এবং তারা জানে যে এগুলা রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইসলামী দলগুলার নামের উপরে চালিয়ে দিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এই ক্ষতির সাথে ইসলামী দলগুলার কোনো সম্পর্ক নাই। বরঞ্চ তারাই রাতের আধারে আমাদের মন্দির পাহারা দিয়েছে, আমাদের বাড়িঘর পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা আমাদের প্রিয় বন্ধু এবং প্রিয় মানুষ। তাই ইসলামী দলগুলার উপর ঝুঁকে পড়েছে এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। তাই তাদের সাধারণ ভোটাররা যদি তাদের প্রার্থীদেরকে ভোট দেন, পিআর পদ্ধতিতে আসেন, তাহলে আমরা দেখি 5% ভোট যদি তারা পুরাপুরি তাদের ধর্মীয় মানুষদেরকে দেন, তারপরও তারা 15টা এমপি পাবে। তাই 15টা এমপির জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নাই। 15টা থেকে 30টা হলেও আমার তরফ থেকে কোনো ক্ষতি আছে বলে মনে করি না। তারা প্রতিনিধিত্ব করবে দেশের রাজনীতিতে, সুষ্ঠুতা, শান্তিপূর্ণ রাজনীতি চালাতে হলে প্রত্যেকটা ধর্মীয় দলের প্রতিনিধিরা যখন একই সংসদে থাকবে, তাই কারো উপরে কেউ আঙ্গুল তুলতে গেলে সংসদেই এটা আঙ্গুল তোলার প্রতিবাদটা হবে এবং জাতীয়ভাবে সারা দেশের মানুষ তা সত্যিকারের ঘটনাটা জানতে পারবে। আর তখনই কোন দল, কোন ব্যক্তি, কোন মানুষটা করেছে এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর অত্যাচার, নির্যাতন, তার শাস্তিটা দেওয়াটা খুবই সহজ হয়ে যাবে। বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যেখানে সংখ্যাগরিষ্ঠ, ওখানে যদি মুসলমান বা অন্য কোনো মানুষের উপর তারাও অত্যাচার নির্যাতন করে, তারও সমাধান সংসদে হয়ে যাবে। তাই কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের হিন্দুরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে যেই প্রপাগান্ডা চালাচ্ছে কারা, সেই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।